কুয়াশায় ছেয়ে আছে চারিপাশ। রাস্তার পাশের ল্যাম্পপোস্টের হলদে আলো কুয়াশার জন্য ঘোলাটে দেখাচ্ছে। শীতের প্রকোপে রাত বাড়ার সাথে সাথে রাস্তায় লোক সমাগম কমে যায়। আবাসিক এলাকার শুনশান রাস্তা দিয়ে ড্রাইভ করছে তৃষা। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় আফসা দেখা যায় অদূরে মাঝ রাস্তা বরাবর একটা কালো রঙের বাইক পথ আটকে আছে। আরেকটু এগোতেই নজরে আসে কালো রঙের বাইকে অফ হোয়াইট হুডিতে মোড়ানো কাউকে। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও বাইকারের কোনো হেলদোল নেই। হুডি পরিহিত মানবের মাথাটা নিচু করা। রাগ আর বিরক্তিতে তৃষা স্টিয়ারিংয়ে ঘুষি দিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হাই হিলে খটখট আওয়াজ তুলে চোখ মুখ শক্ত করে এগোয়। কয়েক কদম এগিয়ে জিন্সের পকেটে দুই হাত গুজে গলার স্বর চড়িয়ে প্রশ্ন করে উঠল, হোয়াটস দ্য প্রবলেম? দিস মিন্স ব্লকিং দ্য ওয়ে। দুই হাতের সাহায্যে মাথা থেকে হুডিটা পিছনের দিকে ছুঁড়ে ঘাড় ঘুরিয়ে আগুনের চোখে তাকায় বাইকে বসা যুবক। ঠান্ডা প্রগাঢ় গলা জবাবে বলল, হিউজ প্রবলেম। তৃষা দুই হাত বুকে গুজে শটান দাঁড়ায়। মুখে কুটিল হাসি ফুটিয়ে ঠোঁট বেঁকিয়ে বলে, ইউ অ্যাটিটিউড দেখে তোমাকেই ভেবেছিলাম। তা দিব্য বেব, কেমন আছো? প্রেম বিরহে কাতর হয়ে দেশে ছেড়ে ছেড়ে বিদেশ চলে যাচ্ছ নাকি? কতদিন আর নিজের ভাইয়ের সাথে নিজের প্রেমিকার প্রেম লীলা দেখবে? সইতে খুব কষ্ট হয়, ঠিক বলেছি না বেব? শেষের কথাটা টেনে বলে দিব্যর গালে হাত ছুঁয়ে দেয় তৃষা। ধপ করে দিব্যর মাথায় আগুন জ্বলে ওঠে। দিব্য এক ঝটকায় তৃষার হাত সরিয়ে দেয়। পরপর বাইক থেকে নেমে দাঁড়ায়। দিব্যর রাগে তৃষার কথাগুলো যেন কেরোসিন তেল ঢেলে দেয়। তৃষার কথায় রাগটা মাথাছাড়া দিয়ে উঠল। রাগ ক্রোধে গাঢ় হয় দিব্য। যদিও ঠান্ডা গলায় হুমকি আর শাসাতে তৃষাকে ফলো করে পথ আটকিয়েছিল, কিন্তু এই মেয়ে তো ঘুমিয়ে থাকা রাগী দিব্যকে জাগিয়ে দিল। রাগে দিব্যর চোখ দিয়ে অগ্নিগিরির লার্ভা বেরোচ্ছে যেন। দিব্য কটমট দৃষ্টিতে চেয়ে আচমকা এক হাতে তৃষার চুল মুঠি করে ধরে, অন্য হাতে তৃষার গালটা চেপে ধরে বিশ্রী গালি দিয়ে উঁচু স্বরে বলল, ব্লাডি বিস, ভেবেছিলাম তোকে অ্যালার্ট করব নেক্সট, যাতে আমার আর আমার ফ্যামিলির কারো দিকে তোর অশুভ নজর না পড়ে। ভুলেও যেন কোনো চাল চালতে না আসিস। কিন্তু তুই একটা প্রস্টিটিউট, তোর মাইন্ড এহ জন্ম চেঞ্জ হওয়ার নয়। তৃষা আহ শব্দ করে এক হাতে মাথার পিছনে চুল ধরে রাখা দিব্যর হাতটা সরানোর প্রচেষ্টা করতে থাকে অন্য হাতে গাল থেকে। কিন্তু দিব্যর শক্তির কাছে তৃষার শক্তি অতি সামান্য। দিব্যর হাত এক চুলো নড়াতে পারে না তৃষা। ব্যথায় তৃষার চোখে পানি চলে আসে। তৃষা চিল্লিয়ে বলার চেষ্টা করে, আহ দিব্য, আমার লাগছে, ছাড়ো। রাস্তায় এসব কী ধরনের অসভ্যতামি? বেয়াদব একটা, খুব বেশি বেয়াদবি করছো তুমি। রাগে কালকে উঠে সাপের মতো ফুঁসছে তৃষা। একটু ছাড়া পেলেই যেন ফোঁস করে ফনা তুলবে। দিব্য চুলের মুঠি শক্ত করে, গলাটাও জোরে চেপে ধরে। রাগী স্বরে বলে, আমি বেয়াদব হতে পারি, তবে তোর সাথে যেটা করছি এটা নট বেয়াদবি, এটা তোর জন্য দরকারি। কথাটা শেষ হতে না হতে দিব্য সজোরে ঠাস ঠাস তৃষার গালে চর মারে। কষিয়ে বেশ কয়েকটা চর দেয় দিব্য। তৃষার ঠোঁট কেটে লাল তরল ঝরছে। ঘড়ির কাঁটা রাত 11টার ঘর ছুঁই ছুঁই। দিব্য সবে ফিরল। রুমে পা রাখতেই নীতিকে ডিভানে পা তুলে কোলের ওপর কুশন রেখে আইসি ভঙ্গিতে ফোন স্ক্রল করতে দেখে দিব্য ভরকায়। কার উপস্থিতি টের পেতেই নীতির চোখ তুলে যায়। নীতির দিকে ভুরুকুঁচকে তাকে অবাক হয়ে প্রশ্ন ছড়ে দিব্য, তুই এখানে আমার রুমে কি করছিস? নীতি পা দুটো নামিয়ে স্যান্ডেল গলিয়ে নেয়। পরপর জবাব দেয়, আমি তোমার রুমে কি করছি এটা আমাকে জিজ্ঞেস না করে তোমার দিদুনকে জিজ্ঞেস করো। দিব্য ফোনটা বেডে ছুঁড়ে ফেলে। তারপর হাতঘড়িটা খুলতে খুলতে নীতির দিকে আর চোখে চেয়ে শুধালো, আমার দিদুন তোর কি হয়? সরাসরি নানু আপু বলতে প্রবলেম কোথায়? নীতি এগিয়ে আসতে আসতে বলল, প্রবলেম আমার নয়, প্রবলেম তোমার দিদুনের। সেই তো তোতা পাখির মতো আমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। এখন এই বাড়িতে আমার সবচেয়ে বড় পরিচয় আমি তোমার বউ। তোমার পরিচয়ে পরিচিত হতে হবে। তার ভাষ্যমতে বিয়ে হয়েছে আলাদা থাকা ঠিক নয়, হ্যানত্যান বলে আমাকে এই রুমে শিফট করে ছেড়েছে। দিব্য এ ব্যাপারে আর কিছু বলতে ইন্টারেস্ট দেখায় না। দিদুন মান্ধাত্তার আমলের মানুষ,
তাই তার দ্বারা এমনই হবে। দিব্য দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। এমন সময় নীতির চোখ যায় দিব্যর গায়ের অফ হোয়াইট হুডিতে জায়গায় জায়গায় লাল ফোঁটা ফোঁটা রক্তের দাগ। নীতি বিষয়ে ঠাসা নজরে চেয়ে আলোর গতিতে প্রশ্ন করে উঠল, এই ওয়েট, তোমার গায়ে ব্লাড না? কিসের? কিভাবে? দিব্য অপ্রস্তুত হয়, এড়িয়ে যেতে বলে, তেমন কিছু নয়। নীতি সামনাসামনি দাঁড়ালো, সন্দেহভাজন চাহনিতে চেয়ে বলল, তেমন কিছু নয় মানে? স্পষ্ট ব্লাডের দাগ দেখছি। দিব্য জোর গলায় বলল, এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে গায়ে লেগে যায়। দিব্য কথাটা শেষ করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নীতি পিছন থেকে কয়েকটা প্রশ্ন করে। দিব্য উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। নীতি বিছানার একপাশে পা ঝুলিয়ে বসে ভাবতে থাকে। নীতির ভাবনার চরকায় টান পড়ে। আলমারি খোলার শব্দে ফ্রেশ হয়ে কালো রঙের টি শার্ট গায়ে জড়িয়েছে দিব্য পরপর আলমারি থেকে একটা সিঙ্গেল কম্বল হাতে নেয়। অতএব বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে ডিভানে শুয়ে পড়ে। নীতি দুই হাত বিছানায় ঠেস দিয়ে বসে আড়চোখে সবটা অবলোকন করছে। রাগে মনে মনে ফুঁসছে। বিড়বিড় করে বলে, আহা, মনে হচ্ছে ওপার বাংলার সিরিয়ালে শুটিং চলছে। দীর্ঘশ্বাস ফেলে আরও আওড়ায়, ইয়াল্লাহ, এ কোন গ্রহের এলিয়েন এটা? দিব্য গায়ে কম্বল জড়িয়ে ঘাটটা কিঞ্চিত উঁচু করে বলল, নীতি, লাইট নিভিয়ে দিস। লাইট অন থাকলে আমার ঘুম আসে না। নীতি হা হু কিছু উত্তর দেয় না। রাগে লুচির মতো ফুলছে সে। কিছুক্ষণ পর রাগটা একটু মিয়ে আসতেই উঠে দাঁড়ায় নীতি। পরপর দিব্যর সামনে দাঁড়ায়। দিব্যর চোখ দুটো বোঝা। নীতি সন্তর্পণে একটা হাত দিব্যর মুখের থেকে কয়েক ইঞ্চি উঁচুতে নাড়ে। বিড়বিড় করে বলে, শেখ ঘুমিয়ে পড়েছেন? দিব্যর সার শব্দ না পেয়ে নীতির মেজাজ খারাপ হয়। খাটাসটা শোবার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে নাকি? নীতির মাথায় এক দুষ্ট বুদ্ধি আসে। সেন্টার টেবিলের ওপর থেকে কাঁচের জগটা হাতে তুলে গ্লাসে পানি ঢেলে নেয়। আলতো পায়ে ডিভানের সামনে দাঁড়ায়। উদ্দেশ্য হাতের ওপর পানি নিয়ে কয়েক ফোঁটা পানি ঘুমন্ত রাগী মির্জার ওপর ছিটিয়ে ভূত তাড়ানোর মতো রাগ দেখাবে। দিব্যর মুখের ওপর বরাবর হাতটা ধরে গ্লাস থেকে হাতের ওপর একটু পানি ঢালতে নেয় নীতি। কিন্তু ভাগ্য বোধ হয় আজ নীতির সহায় ছিল না। সামান্য পানি ঢালতে গিয়ে গপ করে গ্লাসের অর্ধেক পানি পড়ে যায়। শীতের দিনে ঠান্ডা পানি চোখ মুখের ওপর পড়তে দিব্য ধরফড়ি উঠে বসে। সবেমাত্র চোখ দুটো বুজেছিল। ঠান্ডা পানি পড়তে মনে হয় হিমালয়ের বরফ যেন ঢালা হচ্ছে ওর ওপর। এক হাতে চোখ মুখের পানি মুছে সামনে তাকাতে দিব্যর মেজাজের ভোল্টেজ আকাশ ছুঁয়ে যায়। নীতির হাত পা থরথর করে কাঁপছে। দিব্যর রাগী দৃষ্টিতে নীতির বাহু অবধি কাঁপছে। নীতি ভীতুগ্রস্ত মুখশ্রীতে ফাঁকা ঢোক গিলে নিয়ে তৎক্ষণাৎ দুই হাত স্বীয় গালে রাখে। আতঙ্কে আড়ষ্ট হয়। এই বুঝি ঠাস করে দাবাং মার্কা চর পড়ল নরম তুলতুলে গালে, তাও আবার লোহার মতো শক্ত হাতে। দিব্য একটানে গা থেকে কম্বল সরিয়ে উঠে দাঁড়ায়। দিব্যর মুখটা রাগে পাথুরে শক্ত বনে যায়। নীতির দিকে কড়া চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল। সফেদ দন্তপাটি কটমট করে বলল, এটা কি হলো? এসব কি ধরনের অসভ্যতামি? নীতির চোখের পলক কাঁপছে ভয়ে। কথা বলতে গলাটাও কাঁপল ঢের। সরি। দিব্য আঙুল মুষ্টিবদ্ধ করে উচ্চ কণ্ঠস্বরে বলল, সরি মাই ফুট। ধমকে নীতির হৃৎপিণ্ডটা ভূমিকম্পের মতন কেঁপে উঠল। সামনের টেবিলে জগের দিকে নজর পড়তেই দিব্য এগিয়ে হাতে তুলে নেয়। এই দেখে নীতির বোঝা সারা। নীতি দৌড় লাগায়। দিব্য জগ হাতে পিছু। নীতি ঘরময় ছুটছে। ঘাড় ফিরিয়ে দিব্যর দিকে চেয়ে আকুতি মিনতি সুরে বলল, সরি, আর হবে না, প্লিজ ভিজিয়ে দিও না। দিব্যর এক হাতে জগ, অন্য হাতে নীতির হাতটা খপ করে ধরে ফেলে। নীতির মাথায় পানি ঢালবে এমন সময় ফাঁকা মুক্ত হাতটা দিয়ে জগটা ধরে ফেলে নীতি। দুজনে টানা হেঁচড়ায় জগের পানি সব ফ্লোরে পড়ে। দিব্য কটমট চাহনিতে নীতির দিকে তাকিয়ে হাতের জগ ছুঁড়ে মারে। জগের কাঁচ শব্দ তুলে গুরু গুরু হয় খানিকটা দূরে। নীতি দুই হাত কানে ধরে। সাউন্ড প্রুফ রুম হয়, বাইরে শব্দ যায় না। ঘরময় শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। দিব্য মোটা মোটা চোখে তাকিয়ে শাসিয়ে বলে, নেক্সট যেন এরকম ফাজলামি না হয়। নীতি থুতনিটা বুকে ঠেকে বাচ্চা শিশুর মতন একপাশে ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক বলে। দিব্য তপ্ত নিঃশ্বাস ফেলে পা বাড়াতে নেয়।
ফ্লোর পানিতে ডুবেছিল। আচমকা দিব্য পিছলে যায়। টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে। পরে সামনে থাকা নীতিকে নিয়ে ধপাস সোজা জমিনে। নীতির গায়ের ওপর পড়ে। কোঅ্যাক্সিডেন্টলি দিব্যর ঠোঁট ছুঁয়ে যায় নীতির ঠোঁটে। আকস্মিক ঘটনায় দুজনে স্তব্ধ হয়ে যায়। নীতির টানা টানা চোখ জোড়া বিস্ময়ে পাখির ডিমের আকার ধারণ করে। কোমরের ব্যথা, গায়ের ওপর 70 কেজি ওজনের ভারী, সবটাই ক্ষীণ মনে হয় নীতির। প্রথম কোনো মেয়ের এতটা কাছ থেকে দিব্যর হার্টবিট বেড়ে যায়। নীতির কুকীর্তির গলার পাশ ঘেঁষে ফর্সা কালো তিলটা উকি দিচ্ছে। সেদিকে আচমকা নজর থামে দিব্যর। চোখ দুটো হঠাৎ মাদকের ন্যায় টানছিল। দিব্য ফাঁকা ঢোক গিলে নেয়। পরপর মস্তিষ্ক সচল হতেই দৃষ্টি সরিয়ে তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়। নীতি অপ্রস্তুত ভঙ্গিতে 2 হাত কোমরে চেপে উঠে দাঁড়ায়। এক পল দিব্যর দিকে তাকিয়ে দৃষ্টি ঘোরালো নীতি। তন্মধ্যে অজান্তেই নীতির হাতের আঙুল, সেও গোলাপি পাতলা ঠোঁট ছোঁয়। মনে হচ্ছে এখনো কাঙ্ক্ষিত শখের পুরুষের স্পর্শ লেগে আছে। প্রহেলিকার চাদরে মোড়ানো নিস্তব্ধ রজনী, শিশির ভেজা আর্দ্র রাত্রিতে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো প্রাণীর টু শব্দটি অবধি শোনা যাচ্ছে না। বাইরে শীতল কনকনে হিমেল হাওয়া। ব্যালকনিতে থাকা দোলনায় বসে ইভান ফোন স্ক্রল করছে। দরজা দিয়ে আসা আলোয় ব্যালকনি মৃদু আলোকিত। সেই আলোয় আফসা অবয়ব স্পষ্ট হয়। গায়ে অলিভ কালারের শাল চাদর জড়ানো। এক হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে আলতো পায়ে হেঁটে তনুজার সামনে এসে দাঁড়ায়। ইভানের দিকে বাড়িয়ে বলল, আপনার কফি। ইভান তনুজার দিকে না তাকিয়ে কফির মগ নিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। বাতাসে বেশ শীত অনুভব হচ্ছে। ইভানকে পরোক্ষ করে তনুজা। গায়ে ডেনিম জ্যাকেট, তবু এই শীতের রাতে এভাবে ব্যালকনিতে বসে ঠান্ডা বাঁধিয়ে বসবে। তাই ভেবে কিছু পল পর তনুজা মিহিস্বরে বলল, শীতের সময় এখানে এভাবে বসে ঠান্ডা বাঁধিয়ে ছাড়বেন দেখছি। রুমে গিয়ে ফোন স্ক্রল করুন। ইভান তেরা জবাব দিল, রুমে বউয়ের গোমরা মুখ দেখতে ভালো লাগে না, তো এখানে থাকাই বেটার। আমাকে দেখা লাগবে না, ফোন স্ক্রল করবেন তাহলেই তো হয়। কথা শেষ করে প্রস্থান করবে স্থির করে তনুজা। এর মধ্যেই তড়িঘড়ি করে ইভান এক চুমুকে কফির মগ খালি করে পাশে নামায়। হুট করে তনুজার হাত ধরে এক টান দিয়ে নিজ কোলের ওপর বসায়। আচমকা টানে তনুজা চমকায়। ভয়ে খিচিয়ে চোখ বুজে নেয়। খামসে ধরে ইভানের বাহুর কাছের জ্যাকেট। ইভান এক হাতে তনুজার পিঠ পেঁচিয়ে আঁকলে নেয়। মৃদু আলোয় তনুজার মুখটা বড্ড বেশি আকর্ষণীয় লাগছে। ইভানের শান্ত শীতল নজর জোড়া তনুজার মুখবয়বে স্থির হয়। ইভান তৃষ্ণার্ত চোখে নির্নিমেষ অপলক চেয়ে চেয়ে দেখে তনুজাকে। চোখ তুলে চাইতে ইভানের চোখের তারায় চোখ পড়তেই তনুজার ভেতরটা ধক করে ওঠে। হৃদস্পন্দন ক্রমাগত বাড়ছে বইকি। ইভানের নেশাক্ত চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারল না তনুজা। কেমন বিব্রত অস্বস্তি হয়। লজ্জায় তনুজার সত্তা গাঢ় হয়। ইভানের উষ্ণ নিঃশ্বাস ভারী হচ্ছে। আশ্রে পড়ছে তনুজার লাজ রঙা মুখশ্রীতে। ইভান কাতর স্বরে বলল, তোমার থেকে আর দূরত্ব ভালো লাগছে না? প্লিজ আর অভিমান পুষে রেখো না। মৃদু কনকনে হাওয়ায় তনুজার চাদরের আস্তিন দুলছিল। তনুজার হালকা শীত করছিল। ও থেকে থেকে কাঁপছিল। ইভান টের পেতেই যত্ন সহকারে তনুজার গায়ে চাদরটা পেঁচিয়ে দেয়। বিড়াল ছানার মতো তনুজাকে নিজ বুকের মাঝে জড়িয়ে নেয়। ইভানের এতটা কাছে থাকায় তনুজা ইভানের হার্টবিট অনুভব করতে পারে। ইভানের হৃদস্পন্দন উত্তাল সাগরের ঢেউয়ের মতন বেপরোয়া চলছে। ইভানের উষ্ণ স্পর্শে তনুজার তনুমন শিহরিত হয়। ইভানের এতটা ভালোবাসার যত্ন উপেক্ষা করার সাধ্য তনুজার হলো না। মেয়েকে অভিনয় আর করতে পারল না ও। ইভানের ভালোবাসায় মন শিখতে হয়। অভিমানের বরফ গলতে থাকে। ইভান আলতো স্বরে বলে, তুমি হয়তো বিশ্বাস করবে না, যখন আমি জানি তুমি বাড়িতে যাওনি, তারপর ফোন সুইচ অফ বলছে, আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম। প্রতিটা ক্ষণে ক্ষণে আমার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি বোধহয় চিরতরে আমার থেকে আলাদা হয়ে গেলে। তনুজা ইভানের চোখের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, ভাগ্য যাদের এক করেছে তাদের আলাদা তো কেবল মৃত্যুতেই। এছাড়া যতই ঝড় হোক, তুফান হোক, সুনামি বয়ে গেলেও সৃষ্টিকর্তা না চাইলে কারোর ক্ষমতা নেই, সাধ্য নেই আমাদের প্রণয়ের বাঁধন ভাঙার, আমাদের আলাদা করার। তনুজা কখনো ভুল হলে
ভুল করে হারিয়ে যাওয়ার কথা ভাববে না। একবার সত্যিকারের কারো মায়া জড়ালে তাকে ছাড়া বাঁচা অসম্ভব হয়ে পড়ে। আমি নিজেকে তোমার মায়ায় হারিয়ে ফেলেছি। তুমি হারিয়ে গেলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তনু যে ইভানের বুকে মাথা রেখে বলে, আপনি আগলে রাখলে আমার সাধ্যি নেই দূরে সরার। ইভানের অধরে এক ফালি সন্তুষ্টির হাসির ঝিলিক দেখা যায়। ইভানের হাস্যোজ্জ্বল মুখ দেখে তনুজা বুক ভরে শ্বাস নেয়। ওর অচিত্ত প্রশান্তিতে ভরে ওঠে। ওই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করতে মনটা নেচে ওঠে তনুজার। যাকে সবার আগে খবরটা জানাবে বলে এখনো কাউকে জানায়নি, এই সুন্দর ভালোবাসার চাদরে সিক্ত ক্ষণে খুশির খবরটা জানাতে উদ্যত হয় তনুজা। তনুজা মৃদু স্বরে বলল, ইভান, আপনাকে কিছু বলতে চাই। সবার আগে জানাতে চাই আপনাকে, শুধুই আপনাকে। তনুজার কথা ইভানের বোধগম্য হয় না। ইভানের কপালে ভাঁজের উদয় হয়। কপালে ভাঁজ ফেলে তনুজার দিকে চায় ইভান। হঠাৎ তনুজার বুকের ধুকপুকানি বাড়ল। কেমন লজ্জায় দুই গাল গাঢ় লাল হয়ে আসছে। রীতিমতো বুক কাঁপছে। কাঁপা কাঁপা হাতটা ইভানের রুক্ষ হাতের ওপর রাখল। পরপর ইভানের হাতটা ধরে আলগোছে স্বীয় পেটের ওপর রাখে তনুজা। তনুজার দম বন্ধ হয়ে আসার জো হয়েছে। বুক ভরে শ্বাস টেনে নেয়। মাথাটা কিঞ্চিত উঁচু করে ইভানের কানের পাশে নেয়। ফিসফিসিয়ে বলল, ইভান, আপনি বাবা হতে যাচ্ছেন। আপনার অংশ বেড়ে উঠেছে আমার গর্ভে। ইভানের কানে কথাটা বাদ্যযন্ত্রের সুরের ন্যায় রিনিঝিনি বার কয়েক বাজতে থাকে। ইভানের শির দ্বারা বেয়ে হিমশীতল স্রোত বয়। ইভান আকস্মিক ঘটনায় বাকশূন্য স্তব্ধ, প্রতিক্রিয়াহীন কিছু ফল কাটে। ইভানের নিশ্চুপ নীরবতা দেখে তনুজার কপালে চিন্তার রেখা দেখা যায়। সেকেন্ডে মনে হয়, তবে কি ইভান খুশি নয়? এত তাড়াতাড়ি হয় ও অসন্তুষ্ট? এটা ভাবতে তনুজার পৃথিবীতে অমানিসা নামে মুখটা ম্লান হয়ে আসে। পরপর সম্বিত ফিরে পেতেই নিজেকে ধাতস্থ করে ইভান। তনুজার পেটের ওপর থাকা হাতের স্পর্শ প্রগাঢ় করে ইভান। অন্য হাতে তনুজাকে শক্ত করে জড়িয়ে ধরে। আনন্দে আত্মহারা ইভান কিভাবে রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না। ওর চোখ মুখে খুশি উপচে পড়ছে। এক সুমধুর আনন্দ উচ্ছ্বাস তরঙ্গের ন্যায় ঢেউ তুলল ইভানের কণ্ঠে। বলল, রিয়েলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সবটা কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে আমি কোনো ঘোরের মধ্যে আছি। উফ! এতক্ষণে তনুজার মাথার ওপর থেকে চিন্তার পাহাড়টা দূরীভূত হয়। এত দ্রুত ঘটায় তনুজা কিঞ্চিত চিন্তিত ছিল। ইভান উৎফুল্ল কণ্ঠে ফের বলল, এটা আমার লাইফের সেরা গিফট। আমি বাবা হব। তোমার আমার ভালোবাসার অংশ আসছে এই পৃথিবীতে। আমার নিজেকে সব থেকে হ্যাপিয়েস্ট ম্যান মনে হচ্ছে। কি যে ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কথাটা শেষ করে বুকের পাশে থাকা তনুজাকে দৃঢ় বাঁধনে চেপে ধরে ইভান। নিজের সাথে মিশিয়ে নেয় মেয়েটাকে। নিস্তব্ধ নিশীতে দুজনে কিছু পল নীরবতায় কাটায়। ভালো লাগার আবেশে দুজনের সময় থমকে যায়। অনুভূতির তাণ্ডবে ভাষা দুজনে নিশ্চুপ রয়। নীরবতাকে দীর্ঘ করতে দেয় না ইভান। পরম যত্নে আলতো হাতে তনুজার মুখটা আঁচলে ধরে ইভান। আনন্দে ইভানের চোখ দুটো টলটল করে ওঠে। সজল নয়নে আবেগপ্রবণ হয়ে মৃদুস্বরে বলে ওঠে ইভান, তনুজা, তুমি দেখে নিও, আমি একজন বেস্ট বাবা হব। তনুজার দু চোখ অশ্রুসিক্ত। তবে আজকের এই অশ্রু দুঃখ কষ্টের নয়, অতিশয় আনন্দে টলটল করছে আখি জোড়া। সজল নয়নে সে ভেজা স্বরে প্রত্যুত্তরে দেয় তনুজা, আমি জানি ইভান। সবচেয়ে আগে আপনি একজন ভালো মানুষ, তারপর একজন ভালো স্বামী। যেমন কেয়ারিং, ভালোবাসাময় মুড়িয়ে রাখা একজন স্বামী সব মেয়েরা চায়, স্বপ্ন দেখে। আপনি ঠিক সেই স্বপ্নের মতো একজন স্বামী। এমনই স্বপ্নের রাজ্যের মধ্যে একজন ভালো বাবাও হবেন আপনি। আমি এটা বিলিভ করি। ইভান তনুজার মাথাটা বুকে চেপে ধরে শীতল কণ্ঠে বলে, ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি। আমি সত্যি খুব লাকি। ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ। আই ডোন্ট ওয়ান্ট লস ইউ। ইউর প্রেজেন্স গিভ পিস মি টু মাই সোল। আই লাভ ইউ তনুজা। তনুজা স্মিতে হেসে বলে, ইউ আর দ্য স্পেশাল পারসন টু হিম। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ। আই লাভ ইউ টু। তনুজাকে আলগোছে পাশে বসিয়ে পরপর ইভান হাঁটু ভেঙে নিচে বসে। তনুজার সামনাসামনি বসে পেটের ওপর ঠোঁটছায় ইভান। চোখে মুখে একরাশি আনন্দ। খুশি নিয়ে আদুরে গলায় বলল,
আই লাভ মাই বেবি, লাভ ইউ সোনা, পাপা তোমার অপেক্ষায়। কথা শেষ করে ফের গাঢ় চুম্বনে আঁকে পেটে তনুজা নিঃশব্দে হাসে। তনুজের একটা হাত ইভানের চুলের ভাঁজ গলিয়ে যায়। ইভান উঠে তনুজের পাশে বসে। তনুজা হামি দিয়ে বলল, ঘুম পাচ্ছে। ইভানের চোখে মুখে দুষ্টুমি খেলে যায়। তনুজার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে। তনুজার গাল দুটো লজ্জায় পাকা টমেটোর মতো টসটসে লাল হয়। তনুজার মৌন সম্মতি ইভানের ধৈর্যের বাঁধ নিমিষে ভেঙে দেয়। ইভান চট করে তনুজাকে কোলে তুলে নেয়। নিজেকে শূন্য আবিষ্কার করে তনুজা ইভানের বুকে মুখ লুকায়। তনুজার মাথা বালিশে ঠেকল। রুমের আলো নিভে মৃদু আলো জ্বলতে থাকে। ইভান তনুজার দিকে ঝুঁকে মাদকতা মিশ্রিত গলায় বলে, আমাকে সারপ্রাইজড করার জন্য থ্যাঙ্কস। এই সুন্দর রাতটা স্মরণীয় রাখার জন্য আর স্পেশাল করতে তোমাকে ভালোবাসে সিক্ত করে আদরের চাদরে মুড়িয়ে রাখতে চাই। উত্তাল সাগরের ঢেউয়ের মতো দুজনে অনুভূতিতে টালমাটাল। সামনে হালাল নারী ইভানকে চূড়ান্ত বেসামাল করে, ডুব দেয় ভালোবাসার জোয়ারে। তনুজার ঠোঁটে ঠোঁট রাখে ইভান। দীর্ঘক্ষণ চুম্বনে আসক্ত হয় দুজনে। পরপর গলায় মুখ ডুবায় ইভান। স্বর্গীয় সুখে দম বন্ধ হয়ে আসছে তনুজার। আরও একটি ভালোবাসায় শিহরিত হয়ে সিক্ততায় রাত কাটে পবিত্র প্রণয়ের বাঁধনে আবদ্ধ হওয়া দম্পতির। কুহেলিকার চাদরে মোড়ানো নিস্তব্ধ নিশীথ, হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির। শীতের দরুণে রাত বাড়ার সাথে সাথে জনজীবন ঢলে পড়ে নিদ্রাপুরীতে। রাত্রি গভীর, ঘুমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে দিব্যর। একে তো ডিভানে শুয়ে আরাম মতো ঘুমানো দেয়। পা দুটো টান টান করা যাচ্ছে না। জড়সড় হয়ে গুটিয়ে শোবার অভ্যাস না থাকায় বেচারা বেজায় বেকায়দায় পড়েছে। তার ওপর বেশি সমস্যা হচ্ছে সিঙ্গেল কম্বলে শীত যাচ্ছে না। শুয়ে শুয়ে একবার এপাশ ওপাশ করছে। রাত্রির দীর্ঘ প্রহর এভাবে কাটিয়ে অবশেষে হার মেনে উঠে বসে দিব্য। অবচেতন মন আওড়ায় না, এভাবে শান্তিমতো ঘুমানো দেয়। বেড ছাড়া সাধের ঘুমটা মাটি হবে কনফার্ম। ভাবতে ভাবতে উঠে বেডের দিকে পা বাড়ায়। ওদিকে কমফোর্টে গা জড়িয়ে প্রশান্তির সহিত ঘুমোচ্ছে নীতি। ঘুমন্ত নিষ্পাপ ফেসটা দেখে দিব্যর কঠোর মনে একটু দয়ার সঞ্চার হলো বোধহয়। তাই তো নীতিকে ডেকে ওপাশে সরতে বলবে ভেবেও কথাটা গিলে নেয় দিব্য। নিজে বেডের ওপাশে শুয়ে পড়ে। এপাশটায় জানালার সাথে লাগোয়া। মাত্র ঘুম নেমেছে দিব্যর চোখে। তোর মধ্যে গায়ের উপর ভারী কিছু অনুভব হতেই ঘুম হালকা হয়। চোখ দুটো মেলে চায়। দিব্যর গায়ের উপর হাত তুলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নীতি। দিব্যর অস্বস্তি প্লাস রাগ হলো। তবে ঘুমের মধ্যে ভেবে রাগটা একটু মিয়ে পড়ল। বিরক্তিকর মুখবয়ব করে নিজের থেকে নীতিকে সরিয়ে দিয়ে আরেকটু দূরত্ব বজায় রেখে ওপাশটা ঘেঁষে শোয়। ঘুমের ঘরে নীতি ফের দিব্যর গা ঘেঁষে শোয়। ঘুমের অতল গহ্বরে তলিয়ে থাকা দিব্যর ঘুম পাতলা হয় শেষ রাত্রিতে। পাশ ঘুরতে নিয়ে যেন চিপায় পড়ে। চোখ খুলে মস্তিষ্ক সচল হতেই এক পাশে নীতিকে গা ঘেঁষে অপর পাশে দেয়ালে দেখে ধপ করে মেজাজটা চটল। রাগে ফোঁস করে নিঃশ্বাস ফেলে ঝট করে উঠে বসে আকাশ পাতাল কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, নীতি, হোয়াটস দ্য প্রবলেম? দিব্যর কর্কশ বজ্র কণ্ঠে ঘুমের মধ্যে ধরপড়িয়ে উঠে বসে নীতি। হাতের উল্টো পাশ দিয়ে চোখ ডলতে ডলতে চাইল। দিব্য দাঁত কটমট করে কড়া চাউনিতে চেয়ে হাত নাড়িয়ে দেখে বলল, ওপাশে দুজন মানুষের শোয়ার জায়গায় রেখে আমাকে তো বেডের এক পাশে চিপায় ফেলেছিস। মনে হচ্ছে একদম পুরান ঢাকার গলিতে চিপায় পড়েছি। নীতি ঘুমু ঘুমু চোখে নির্বোধের মতন খানিকক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। মস্তিষ্ক সজাগ হতেই দিব্যকে বেডে দেখে এলিয়েন দেখার মতো চমকায়। চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করে বিস্মিত কণ্ঠে বলল, তুমি এখানে আমার পাশে কি করছো শুনি? নীতির কথা শুনে আকাশ থেকে পড়ার মতো অবাক হয় দিব্য। আচমকা মুখ ফসকে বেরোয়, কিছুই করিনি, বরং শুরু থেকে তুই জ্বালিয়ে যাচ্ছিস। প্রত্যুত্তরে জড়তা নিয়ে প্রশ্ন ছড়ে নীতি, কিভাবে? দিব্য দাঁত কিরমিরে বলল, একটু আগেই তো বললাম, ওপাশে ভূত পেতের জন্য জায়গা রেখে আমাকে পুরান ঢাকার গলিতে চিপায় ফেলেছিস। না পারছিলাম সরতে, নড়তে, না তো পাশ ফিরতে। নীতি বড় করে হামি দেয়। গা ছাড়া ভাবে ভেংসি কেটে বলল, ইয়া আল্লাহ, রাত বিরাতে এই জন্য এত চিল্লাচিল্লি করছো? বাড়িতে চোর ডাকাত পড়লেও তো মানুষ এইভাবে এত রাতে চিল্লাচিল্লি করে না। যত সব
ঘুমটা দিলে তো ভেঙে। সবে একটা স্বপ্ন দেখছিলাম। থেমে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। ডিম লাইটের আলোয় সময়টা পরোক্ষ করে। তীব্র আফসোসের সুরে বলে, শুনেছি ভোররাতের স্বপ্ন সত্যি হয়। দ্যাট ভাল লাগে না। মিষ্টি একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। সহ্য হলো না তো তোমার? অমনি ভিলেনগিরি করে ছাড়লে, স্বপ্নটা ভেঙে দিলে। কিসিং সিনটা পূর্ণতা পেল না। নীতি মুখটা ভারী করে ঠোঁট উল্টে রইল। দিব্য আহাম্মক বনে চাইল। পরপর সম্বিত ফেরার আগে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, উফ, তোকে কি সাধে আমি অ্যালার্জি বলি? পুরো ইরিটেড গার্ল। একটা কথা বললে পিছনে হাজারটা আজাইরে বকবকানি ধরিস। ও মাই গড, এই অ্যালার্জিকে সারা জীবন সহ্য করব কি করে? নীতি মুখটা শক্ত করে কপাল কুঁচকে চাইল। হাত দুটো বুকে ভাঁজ করে ভাব নিয়ে বলল, তোমার কোনো একটা ভালো কাজের ফল আমি। জীবনে একটা হলেও ভালো কাজ করেছিলে মেবি। সে যেন আমার মতো মিষ্টি দেখতে, ভালো মনের, সর্বগুণ সম্পূর্ণ একটা মেয়ে জুটেছে। তাছাড়া তোমার যে বদমেজাজ, একটা কচু পাতাও জুটত না। কোন এক পুণ্যের জন্য আমাকে বেটার হাফ হিসেবে পেয়েছ। এজন্য তো তোমার উচিত আমাকে পেয়ে ধন্য ধন্য করা, জীবন সার্থক বলা। নীতির একনাগারে বলা কথাগুলো শুনে দিব্যর বদনখানিতে থাকা বিরক্তিকর ছাট নিমিষে মাত্রা ছাড়ায়। সাথে দিব্যর চাহনি অতিষ্ঠ হয়। কড়া চাহনিতে চেয়ে বালিশটা দুহাতে তুলে নীতির পাশে ছুঁড়ে ফেলে দিব্য। চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হয়েছে হয়েছে হয়েছে, তোর নিজের গুণগান করা শেষ হলে শুয়ে পড়। নিজে না ঘুমালেও আমাকে অন্তত ঘুমাতে দে এবার। এই যে বালিশ দিয়ে সীমে রাখা টেনে দিলাম, বালিশের ওপাশটা তোর, এ পাশটা আমার। আর আল্লাহর ওয়াস্তে মুখটা একটু বন্ধ রাখ। কথা শেষ করে সেকেন্ড সময় ব্যয় করে না দিব্য। এক নিমিষে নীতিকে ডিঙিয়ে কর্নারে চলে আসে। নীতি বিড়বিড় করে দিব্যর 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। দিব্য কমফোর্ট টেনে মাথাটা ঢেকে নেয়। নীতি মুখ পাকিয়ে উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। পূবাকাশে উকি দিচ্ছে সূর্যি মামা। রাতের অন্ধকার শেষে সূচনা হয়েছে নতুন দিনের। শিশির ভেজা সবুজ ঘাসের ওপর সূর্যের আলো চিকচিক করছে। জানালার সফেদ পর্দা ফাঁকফোকর দিয়ে সকালের এক টুকরো নরম কোমল রোদ ঘরময় লুটোপুটি খাচ্ছে। কমফোর্টের নরম উষ্ণতার সাথে প্রিয় মানুষটির গায়ের মিলেমিশে একাকার। এ যেন এক অনন্য দারুণ আবহ। উষ্ণতার আবেশে আবেশিত হয়ে দীর্ঘ হয় তনুজার ঘুম। ঘুম ভাঙতে ইভানের উন্মুক্ত বুকে নিজেকে আবিষ্কার করে তনুজা। লজ্জায় গাঢ় হয় ওর গোটা সত্তা। ধীরে ধীরে বুক থেকে মাথাটা তুলে ইভানের দিকে চায়। বালিশে কুনুই থেকে হাতের ওপর মাথাটা রেখে ইভানের দিকে ঝুঁকে নির্নিমেষ অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখে। ঘুমের মধ্যে মানুষটাকে ইনোসেন্ট লাগছে, বেশ আকর্ষণীয় আর স্নিগ্ধ লাগছে। তনুজার একটা হাত আপনা আপনি ইভানের চুলের ভাঁজ গলিয়ে যায়। আলতে করে হাত বোলায়। ইভানের ঘুম যেন গাঢ় হলো। নিঃশ্বাসের শব্দ প্রগাঢ় শোনালো। আচমকা তনুজার অধর জোড়া ইভানের ললাটে ছোঁয়ায়। ছোট্ট করে চুম্বন আঁকে ঘুমন্ত ইভানের কপালে। অতঃপর আনমনে আলতো লাজুক হাসি মুখে নিয়ে এলোমেলো শাড়ির আঁচলটা ঠিক করে উঠে বসে। অবিন্যস্ত খোলা চুলগুলো হাত খোপা করে নেয় চটজলদি। বিছানা ছেড়ে নামতেই কানে আসে গম্ভীর দৃঢ় স্বর, গিজার অন করে নিও। তনুজের গোটা শরীর লজ্জায় এই শীতল আবহাওয়ার মতোই জমে কুলফি হয়ে যায়। ইভান জেগে আছে এটা ভাবতে আড়ষ্ট হয় মেয়েটা। তনুজা পিছু ফিরে চায় না। উল্টো দিক পিট করে শাড়ির আঁচল মুঠে পড়ে জড়তা নিয়ে বলল, সমস্যা নেই, লাগবে না। এমনিতে বেশ দেরি হয়েছে, ওসব করতে বেশি সময় যাবে। তার চেয়ে চট করে তনুজার কথায় লম্বা দাড়ি বসে ইভান। কথাটা সম্পূর্ণ না শুনে গাঢ় স্বরে আদেশবাণী নামলো, তোমার সমস্যা না থাকলেও আমার আছে, আমার বেবির জন্য। এখন তুমি একা নও, তোমার ঠান্ডা বাঁধলে বেবির জন্য প্রবলেম হবে। যে কোনো ক্ষেত্রে ছাড় দিলেও আমার বেবির ক্ষেত্রে নো এক্সকিউজ, নো কম্প্রোমাইজ অ্যান্ড নো মার্সি। সো যা বলছি তাই করো। তনুজা দীর্ঘশ্বাস ফেলে, মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। ইভান শব্দহীন অল্প হেসে চোখ দুটো বুঝে নেয়। মির্জাবাড়িতে যেন ঈদ লেগেছে। আনন্দে উচ্ছ্বাসে উদ্ভাসিত পুরো বাড়ি। বাড়ি ভর্তি মিষ্টির সমারোহ। যেন মিষ্টি মিঠাইয়ের দোকান তুলে আনা হয়েছে। অনেক বছর পর বাড়িতে বাচ্চা কাচ্চা আসতে যাচ্ছে। তার ওপর এ বাড়ির বড় ছেলের ঘর আলো করে সন্তান জন্ম নিবে। আনন্দে উচ্ছ্বাস যেন একটু বেশি। খুশির আমেজ মুহূর্তে ছড়িয়ে পড়ে।
ইভান সর্বপ্রথম খবরটা দিদুনকে দিয়েছে। ইভানের বাবা মা হীন জীবনে দিদুনের আদর যত্ন ভালোবাসার অবদান অনস্বীকার্য। দিদুন যেন চোখে হারায় বড় নাতিকে। ওদিকে ইভানও যথেষ্ট শ্রদ্ধা সমীহ করে দিদুনকে। একটু আগের কথা, হঠাৎ ড্রাইভারের হাত ভর্তি মিষ্টির প্যাকেট দেখে নূরজাহান অবাক চাহনিতে সে শুধালো, হঠাৎ তো মিষ্টি টিষ্টি, ব্যাপার স্যাপার কি? কোনো কুটুম এলো এত উপঢৌকুনি নিয়ে? সকালের নাস্তা পর্ব শেষ হয়েছে সবে মাত্র। বাড়ির সদস্যরা সবাই নিচেই প্রায়। তনুজা শিরিন টেবিল গোছাচ্ছে। নীতি নৃত্য দুই বোন সোফায় বসে। ইভান কয়েক কদম হেঁটে দিদুনের কাঁধ জড়িয়ে ধরল। মোলায়েম স্বরে বলল, চলো আগে মিষ্টি মুখ করো, তারপর বলছি কোন মেহমান আসতে চলেছে। বৃদ্ধা বুঝল না, কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে প্রশ্নাত্মক চোখে চাইল। ইভান স্মিত হেসে তনুজাকে ডাকল, তনুজা একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসো। এদিকে তনুজা ইভানের অভিপ্রায় বুঝে নেয়। বেচারি লজ্জায় মিয়ে আছে, লজ্জাবতী গাছের পাতার ন্যায় নিজেকে জুবুথুবু করে রেখেছে। তনুজা আড়ষ্টতায় গাঢ় হয়ে দৃষ্টি জমিনে নিবদ্ধ করে প্যাকেট হাতে এগোয়। ইভান নিজ হাতে একটা মিষ্টি তুলে নেয়, নূরজাহানের দিকে বাড়িয়ে বলে, মিষ্টি মুখে মিষ্টি খবর, তোমার দাদুভাই পাপা হতে চলেছে, মির্জা বাড়িতে নতুন মেহমান আসছে। বৃদ্ধা কেবল মুখে পড়ছিলেন মিষ্টির এক টুকরো। খুশিতে আত্মরা হয়ে চিবুতে ভুলে যান। শিরিন অবাক হয়ে চাইলেন। নীতির নৃত্য বিস্ময়ে একসাথে চেঁচিয়ে উঠল, কি নতুন মেহমান? তার মানে? দুজনে চট করে পাশে আসে। তনুজা লজ্জায় আর অস্বস্তিতে মূর্ছা যাওয়ার ন্যায় হয়েছে। নখ দিয়ে ফ্লোর খুঁটছে। আনন্দে বাখারা নূরজাহানের চোখে জলেরা ভিড় করে। আনন্দের অতিশয্যে সজল নয়নে আবেগপ্রবণ হয়ে চাইলেন। একবার তনুজার মাথায় আদর মমতার হাত বুলালেন। অতঃপর ইভানের মাথায় হাতটা থামিয়ে বললেন, আমার দাদুভাই বাবা হবে। আমি খুব করে চাইতাম আমি যেন আমার দাদুভাইয়ের সন্তান নিজ চোখে দেখে যেতে পারি। এখন দেখতে না পারলেও আমার আর কোনো আফসোস থাকবে না। শুনে যেতে তো অন্তত পেরেছি। ইভান ইমোশনাল হয়ে পড়ে। দিদুনকে জড়িয়ে বলে, ও দিদুন, এভাবে বলো না প্লিজ। তুমি সবটা দেখে যাবে ইনশাল্লাহ। তুমি আমাদের সাথেই রবে। তোমাকে ছাড়া তো আমার চলবেই না। তোমার কড়া শাসন, আড়ালে তুলতুলে আদর আমার অলওয়েজ চাই। নূরজাহান আলতো হেসে ইভানকে আদেশ করলেন তনুজার পাশে দাঁড়াতেই। ইভান তনুজার দিকে ছলছল নয়নে চেয়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে ওদের জন্য প্রার্থনা করলেন। একগাল হেসে বললেন, এভাবেই জীবনের অপূর্ণতার খাতা পূর্ণতায় ভরে উঠুক। সারা জীবন হেসে খেলে পার করো। তোমাদের ভবিষ্যৎ সুন্দর সুখকর হোক এই দোয়াই করি। নতুন অতিথির আগমনে তোমাদের বন্ধন আরও দৃঢ় মজবুত হোক। নির্ঝঞ্ঝাট জীবন পার করো, ভালো থেকো। শিরিন সুলতানও এগিয়ে এসে মন থেকে দোয়া করলেন। নীতি নৃত্য এখনই বেবির নাম ধাম রাখা নিয়ে গবেষণা শুরু করে দেয়। ছেলে বেবি হলে এর নামের সাথে, মেয়ে বেবি হলে দুই বোন জল্পনা করতে করতেই থাকে। এর মধ্যে সিঁড়ি ভেঙে নিচে নামছিল দিব্য। নূরজাহান বেগম হাঁকসের ডাকলেন, ছোট দাদু ভাই। দিব্য এগিয়ে আসতেই নূরজাহান বললেন, একজনের সুখবর তো শুনে যেতে পারছি, তার ছোট কর্তার সুখবর শুনবো কবে? নীতি জোরসে ঝটকা খায়, মনে মনে আওড়ায়, বেটা যে তৃণভোজী প্রাণী, সুখবর কেন? কোনো খবরই এ জন্ম সম্ভব নয়। দিব্য নির্বোধের মতো নূরজাহানের দিকে চাইল। নূরজাহান হাস্যোজ্জ্বল মুখে বললেন, বাড়িতে নতুন অতিথি আসছে, কাকা হতে যাচ্ছ তুমি, নাও মিষ্টি খাও। কথাটা শেষ করে দিব্যর মুখে একটা কালো জাম পুড়ে দেয় নূরজাহান। দিব্য গলদকরণ করে নেয়। অতঃপর জোর করে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে তোলে। পরপর ইভানের দিকে হাত বাড়িয়ে বলে, কংগ্রেচুলেশন। ইভান হাত মিলিয়ে বলে, থ্যাঙ্কস।